फ्रेंड्स আমি শুভদীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আমাদের দশম শ্রেণীর লাস্ট টাইম সাজেশন পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। আজ 5 নম্বর এপিসোডে আমরা দশম শ্রেণীর ভূগোলের একটা 3 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। চলো সময় নষ্ট না করে সেই 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখা যাক। আজকের প্রশ্নটা আছে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ আলোচনা করতে গিয়ে ফার্স্টে আমাকে যেটা বলতে হবে ইন্ট্রোডাকশন সূচনায় যে বদ্বীপটা কি, বদ্বীপ বলতে কি বোঝো? এটা বলতে আমরা কি বলবো যে নদীর উচ্চগতি এবং মধ্যগতিতে যে নুড়ি পাথর বালি কাদা বয়ে নিয়ে আসে সেগুলোই নদীর নিম্ন গতিতে নদীর মোহনায় সঞ্চিত হয়ে যে মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় বদ্বীপ। নিচে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশটি আলোচনা করা হলো। এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন। এবারে আমরা একটা বড় পয়েন্ট করব, বদ্বীপ গড়ে ওঠার কারণ। দেখো এখানে কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, বলতে পারে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো, বলতে পারে নদীতে বদ্বীপ গড়ে ওঠার কারণ আলোচনা করো, একই উত্তর। তো এই পয়েন্টটা তোমরা করলে মেন পয়েন্ট, তারপরে একটা একটা করে সাব পয়েন্ট দেবে। ফার্স্ট সাব পয়েন্ট মৃদু ঢালযুক্ত মোহনা। আমাদেরকে বলতে হবে যে যে সমস্ত নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠবে সেই সমস্ত নদীর মোহনার ঢাল মৃদু হওয়া দরকার। যদি নদীর মোহনার ঢাল মৃদু না হয় তাহলে কিন্তু বদ্বীপ গড়ে উঠবে না। ক্লিয়ার? তাহলে নদীর মোহনার ঢাল মৃদু থাকতে হবে যাতে পলিগুলো জমতে পারে না। ঢাল যদি বেড়ে যায় তাহলে তো পলি বেরিয়ে যাবে না। তাহলে ফার্স্ট পয়েন্ট হয়ে গেল মৃদু ঢালযুক্ত নদীর মোহনা থাকতে হবে। পয়েন্ট নাম্বার 2 পলি রাশির আধিক্য। নদীর মোহনায় প্রচুর পরিমাণে নুড়ি কাকড় বালি পলি কাদা এগুলো থাকতে হবে। যদি নদীর মোহনায় পলি কাদা বালি না থাকে তাহলে কিন্তু বদ্বীপ গঠন করা যাবে না। তাহলে বদ্বীপ গঠনের দ্বিতীয় শর্ত হলো কি না, পলি রাশি আধিক্য বা পলি রাশি প্রচুর পরিমাণে থাকতে হবে। বুঝতে পারলাম? 2 নম্বর। 3 নম্বর কি বৃহৎ নদী অববাহিকা। যে সমস্ত নদীর অববাহিকা বড় বৃহৎ সেই সমস্ত নদীর অববাহিকায় বদ্বীপ গড়ে ওঠে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই সমস্ত নদীগুলো বৃহৎ বৃহৎ অববাহিকা আছে। কেন না, নদীর অববাহিকা যত বড় হবে নদীর পলি বালি কাদার পরিমাণ বহন করে আনা নদীর পলি বালি কাদার পরিমাণটা বাড়বে, সেক্ষেত্রে বদ্বীপটা গঠন হবে। অ্যাকচুয়াল বদ্বীপ কী করে গঠন হচ্ছে আমরা আগেই বলেছি যে নদীর পলি বালি কাদা এগুলো জমে জমে হচ্ছে। যদি অববাহিকা বড় হয় তাহলে নদীর বয়ে আনা নুড়ি কাকড় বালির পরিমাণটা বাড়বে, সেক্ষেত্রে বদ্বীপটা তৈরি হতে পারবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর অগভীর নদী মোহনা। বদ্বীপ গঠিত হতে গেলে নদীর মোহনা অগভীর হতে হবে। তাহলে কি বললাম, নদীর বদ্বীপ গঠিত হতে হলে নদীর যে মোহনা সেটা অগভীর হতে হবে। 5 নম্বর ক্ষীণ জোয়ার ভাটা। যে সমস্ত নদীতে জোয়ার ভাটা প্রচুর পরিমাণে হয় সেই সমস্ত নদীতে কিন্তু বদ্বীপ গঠন হয় না। কেন? বদ্বীপ গঠিত হতে গেলে ক্ষীণ জোয়ার ভাটা হওয়া প্রয়োজন। ক্ষীণ জোয়ার ভাটা হলে পলিগুলো খুব সহজে জমতে পারবে। এর জন্য নর্মদা এবং তাপ্তি নদীতে বদ্বীপ কিন্তু গড়ে ওঠেনি, কারণ ওখানে জোয়ার ভাটা প্রচুর পরিমাণে হয়। লাস্ট লবণতা। নদীর জলের লবণের পরিমাণটা বেশি হওয়া দরকার। যে সমস্ত নদীর জলের লবণের পরিমাণটা কম সেখানে কিন্তু জোয়ার ভাটা দেখা যায় না। আমি ভুল বললাম, সেই সমস্ত নদীতে কিন্তু বদ্বীপ গঠিত হতে পারে না। তাই বদ্বীপ গঠিত হতে গেলে তোমার বেশি লবণতার প্রয়োজন হবে। এই 6টা পয়েন্ট
তুমি যদি 3 নম্বরের প্রশ্নে ডিসকাস করতে পারো, পুরোপুরি লিখে আসতে পারো উইথ পিকচার, ভালো করে পিকচারটা লক্ষ্য করো, এইরকম কিন্তু একটা পিকচার তোমাকে ছবি দিয়ে ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে, তাহলে তোমরা এখানে কিন্তু 3-3ই পাবে। বলতে পারলাম? তাহলে ফার্স্ট ইন্ট্রোডাকশন, সূচনা দিচ্ছ, তারপরে এই 6টা পয়েন্ট দিচ্ছ তোমরা, দিয়ে লাস্টে বদ্বীপের 2-একটা এক্সাম্পল দিয়ে দেবে, পারফেক্ট অ্যান্সার। আশা করছি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও। যদি নোটসটা তোমরা পুরো নোটস পেতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করো, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, প্রচুর শেয়ার করো, যাতে আরও অনেক মানুষ তোমার মতো ভিডিওটি পেতে পারে। আর যদি তুমি এই ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন তোমরা এই সিরিজের লাস্ট টাইম সাজেশন সিরিজের আরও নতুন ভিডিও তোমরা পেতে পারবে। চলো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো আর নোটসটা তৈরি করো।